মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী নয়, সব রাজাকারের নাতিপুতিরাই মেধাবী। 2024 সালের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া একটি বক্তব্য সেই সময়ের চলমান ছাত্র আন্দোলনে দারুণভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, আন্দোলনে ঘি ঢেলেছিল। অগ্নিস্ফুলিঙ্গের মতো তার এই বক্তব্য ছড়িয়ে পড়েছিল এবং আন্দোলনে জোরদার একটা ভূমিকা পালন করেছিল। ঠিক 2 বছর পরে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের টেলিফোন আলাপের একটি বক্তব্য বর্তমান সময়ে এক আন্দোলনমুখর একটি পরিস্থিতি তৈরি করেছে। দেখা গেছে যে এই আন্দোলনে তারা স্লোগান দেওয়া শুরু করে সেই 24-এর অনুকরণেই, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি, তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। 24-এর শেখ হাসিনার বক্তব্যের পর, যেটি তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের পর আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার এই বক্তব্যকেই এক ধরনের স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে তারা ব্যবহার করেছিল সেই আন্দোলনকারীরা, এবং তারা স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং এই স্লোগানই কিন্তু শেখ হাসিনার জন্য কাল হয়ে গিয়েছিল। ঠিক একই রকম পরিস্থিতি যেন লক্ষ্য করা যাচ্ছে 2 বছর পর একই সময়ে এহসানুল হক মিলনের ফোনালাপ, তার প্রেক্ষিতে তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি। এবং এই বক্তব্য, এই স্লোগানে অসংখ্য শিক্ষার্থী তারা যুক্ত হয়েছে এই আন্দোলনের সাথে। এটি সরকারের বড় মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ 2 বছর আগেই ছাত্র আন্দোলনের কি পরিণতি সেটি কিন্তু আমরা দেখেছি, এই সরকারও দেখেছে, এই সরকারের নেতাকর্মীরা দেখেছেন। ফলে এই ছাত্রদের যে আন্দোলন, সেটা যে কোনো সময় যদি আরো বড় হয়ে ওঠে, বিস্তৃত হয়ে ওঠে, এবং এই আন্দোলন যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে। কারণ শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতে গিয়েই ছাত্রদের প্রতি দমন পীড়ন চালাতে হয়েছিল, পুলিশি ব্যবস্থা নিতে হয়েছিল। এই আন্দোলনকে যদি দমাতে হয়, তাহলে পুলিশি ব্যবস্থায় সরকার দমাতে পারবে না, বা সেটি সরকারের করা ঠিক হবে না বলে সরকার মনে করে। ফলে তাদের সামনে কি করবে, এই পরিস্থিতি কেন, এই প্রশ্নটি অনেকেই করছেন। শিক্ষামন্ত্রী তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন সংসদে দাঁড়িয়ে, তিনি তার কথার জন্য, অতীতের যে ভূমিকার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন, এবং সেই সাথে বলেছেন যে সেই যে জলাবদ্ধতার দিনে বা বন্যার সময়ে সেদিনটায় যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কেউ যদি এমন থাকে যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র কেন কঠিন সেটারও জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে প্রশ্নটি তৈরি করা হয়েছিল সেটি আরো 1 বছর আগে তৈরি করা হয়েছিল, ফলে সেই সময় তার করার কিছু ছিল না। কিন্তু শিক্ষামন্ত্রীর এই দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়ার পরেও শিক্ষার্থীরা, তাদের সব শিক্ষার্থী আমরা হয়তো বলবো না, একটা বড় অংশ যারা মাঠে আছে এবং রাজপথে আছে, তাদের কেউ কারো কারো বক্তব্য আমরা দেখছি যে তারা এই সরকার পতনের আন্দোলনেও নিয়ে যেতে চায়। কেউ কেউ বলছেন যে সরকারেরই পতন ঘটাতে হবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন, সেই বক্তব্যের প্রতি এদের একটা অংশ আস্থা রাখতে পারছে না। তারা বলছে যে শিক্ষামন্ত্রী যা বলেছেন তার প্রাপ্য তাকে পেতে হবে, এবং তারা তার বক্তব্যের উপর আস্থা রাখছে না যে ভবিষ্যতে তাদের যে অনুসারী যারা আসবে, সামনে বছর যারা পরীক্ষা দিবে, তাদের প্রতি এক ধরনের আচরণ করা হবে কিনা। এর মাধ্যমে এক ধরনের ইমোশন তৈরি করে অন্যান্য জুনিয়র শিক্ষার্থীদের মাঝেও এটি ছড়ানোর একটা চেষ্টা চলছে, বা তাদেরকে সম্পৃক্ত করে আন্দোলনকে একটা বৃহত্তর রূপে নেওয়ার জন্য একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। যখন এই ধরনের আন্দোলন হয়, তখন এই আন্দোলনের নানা রকম পক্ষ যুক্ত হয়ে পড়ে। আপনারা জানেন দর্শক যে সরকারের বিরোধী নানা রকম পক্ষ আছে, যারা রাজনৈতিক উদ্দেশ্যে সরকারকে হেয় প্রতিপন্ন করতে চায় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়, সেই ধরনের পক্ষগুলো এখানে আসে। আমরা দেখেছি যে প্রকাশ্যে এনসিপি সমর্থন দিয়েছে। এনসিপির যে নেতা সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তিনি কুমিল্লা এনসিপির যে পদযাত্রা চলছিল নিয়মিত, সেখানে একটি পদযাত্রায় তিনি বলেছেন শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে, আপনি কাকে ফার্মের মুরগি বলছেন? এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছে বলেই আপনি আজকে শিক্ষামন্ত্রী, ফার্মের মুরগিরা রাস্তায় ছিল বলেই শিলং থেকে ফিরে এসে আপনি সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, আপনি বিদেশ থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। এই ধরনের বক্তব্য এক ধরনের তাদের আন্দোলনের সমর্থন তো বটেই, এক ধরনের উস্কানিও দেয়া হচ্ছে বলে অনেকে মনে করছেন। ঠিক একইভাবে জামাত ইসলামের নানা বক্তব্য আমরা দেখছি যে সেটিও আসলে এই আন্দোলনকে এক ধরনের শক্তি যোগাবে, বা যারা যুক্ত হয়েছেন তাদের কারো কারো সাথে বিভিন্ন মিডিয়ার
যে কর্মীরা তারা কথা বলার চেষ্টা করেছেন, তাদের দেখা গেছে যে এদের কেউ কেউ হয়তো ছাত্র নয়, তারা হয়তো লেখাপড়া করে না, কিন্তু তারা এই আন্দোলনে যুক্ত হয়েছে। এবং এটি এবং কেউ কেউ এর মধ্য থেকে শেখ হাসিনার ফেরার পক্ষে দাবি তুলেছে বা এই ধরনের স্লোগান দিয়েছে যে শেখ হাসিনা ভালো ছিল। তো এখানেই নানা প্রশ্ন আসে যে এই আন্দোলনের মাঝে যে ছাত্ররা যদি প্রকৃত অর্থেই তাদের একটা দাবি নিয়ে আন্দোলন করে, সেখানে এই ধরনের রাজনৈতিক বক্তব্য আসবে কেন? তারা এই ক্ষমতার সরকারের পতন ঘটাতে চায়, এই ধরনের কথা বলছে কেন? বা তাদের কোনো কোনো অনেক অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, অথবা পিছন থেকে কেউ তাদেরকে পরিচালনা করছে কিনা, যেটা জুলাইয়ের ছাত্র আন্দোলন নিয়ে কিন্তু কথা উঠেছিল, সেই সময় সরকার দাবি করেছিল এবং পরবর্তীতে দেখাও গেছে সেটার যে বাস্তবতা ছিল। দেখা গেছে যে বিভিন্ন ঘটনা প্রবাহে যে তথ্যগুলো আসছে যে অনেকেই তার সাথে যুক্ত ছিল এবং সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল এবং সেটা সফল হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো প্রথমে গোপনে বা ছদ্মবেশে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেই সময় সমন্বয়কদের সাথে যুক্ত হয়ে জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিল, তার আন্দোলন পরিচালনা করেছিল। আন্দোলন যখন সফল হলো, তার পরবর্তী সময়ে আন্দোলনের কৃতিত্ব নিয়ে এই দলগুলোর মধ্যে এক ধরনের আমরা প্রতিযোগিতা লক্ষ্য করেছি, এসব নিয়ে নানা বিতর্ক হয়েছে। ঠিক এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে আত্মগোপন থেকে বা ছদ্মবেশে থেকে কোনো শক্তি কাজ করছে কিনা, এই প্রশ্নটি কিন্তু এই 26-এ এসেও ঠিক একই সময়ে এসছে। ফলে এটি খুবই আগ্রহ উদ্দীপক এবং দেখার বিষয়। এই আন্দোলন কতদিন চলবে, তবে সরকারের সামনে কি পথ? এই মুহূর্তে যদি সরকারের দাবি অনুযায়ী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয় বা তিনি যদি পদত্যাগ করেন, সেটা কতটা প্রজ্ঞার সিদ্ধান্ত হবে, রাজনৈতিক ইম্প্যাক্ট বা ফলাফল কি পড়বে, সেটিও নানা রকম আলোচনায় আসছে। কারণ এই শিক্ষার্থীদের দাবির মুখে যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন আজকে, কালকে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবি তুলবে, পরশুদিন হয়তো প্রধানমন্ত্রী পদত্যাগের কথা তারা বলবে। তাহলে এই পদত্যাগই যে সমাধান নয়, এবং এক ধরনের পদত্যাগের মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক পরাজয় এবং নতুন একটি সরকারের এক ধরনের যে অজনপ্রিয় একটা পরিস্থিতি তৈরি হবে, সেটি কিভাবে মোকাবেলা করবে। আর পদত্যাগ যদি না করে, তাহলে তারা নেগোসিয়েশন করতে পারে, কিন্তু যদি ওই পক্ষ থেকে খুব বেশি সদ উদ্দেশ্য না থাকে, বিহাইন্ড দ্য সিন ভিতরে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে হয়তো তারা এই সমঝোতা বা নেগোসিয়েশনে তারা রাজি হবে না। ইতিমধ্যে আন্দোলনের দিকে রূপান্তরিত হয়, তখন কিন্তু সরকার শক্তি প্রয়োগও করতে পারবে না। পুলিশ বা বিজেপি সরকারের সামনে কি উপায়, কিভাবে সরকার এই পরিস্থিতি মোকাবেলা করবে? শিক্ষার্থীদের দাবি কতটা যৌক্তিক, এটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া দেখছি যে শিক্ষার্থীদের দাবিকে অনেকে যৌক্তিক বলছেন, তারা সমর্থন করছেন যে বন্যার পরিস্থিতিতে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া ঠিক হয়নি বা তাদের প্রশ্নপত্র এই ধরনের ভুল, সেটা অনস্বীকার্য, অথবা শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তাদেরকে মানহানি ঘটিয়েছে, এ কথা অনেকে বলছেন। কিন্তু আবার শিক্ষার্থীদের যে পরীক্ষা পেছানোর দাবি অথবা পরীক্ষা স্থগিতের দাবি, এই দাবিতে কিন্তু অনেকে সমর্থন করছেন না। অনেক অভিভাবক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে তাদের সন্তানেরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, তারা পরীক্ষাটা যে রুটিন আছে সেই অনুযায়ী হয়ে গেলেই ভালো। বা শিক্ষার্থীদের একটা বড় অংশ কিন্তু চাইছেন না পরীক্ষা পিছাক। তারা প্রশ্ন আসছে যে যারা আন্দোলন করছে, তারা আন্দোলন যে করছে এই সময় পরীক্ষা দিচ্ছে প্রায় 9 লক্ষ শিক্ষার্থী। তো 9 লক্ষ শিক্ষার্থীর মধ্যে কত শতাংশ এই আন্দোলনে যুক্ত হয়েছে, বা আন্দোলনে যারা যুক্ত হয়েছে এরা কারা, এদের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও নানা প্রশ্ন আসছে। যে ফলে এরা কি প্রকৃত অর্থে সবাই শিক্ষার্থী, মানে পরীক্ষার্থী? তাহলে কত ভাগ এখানে আন্দোলনের অংশ নিয়েছে? তাহলে বিশাল একটা সংখ্যক ছাত্র শিক্ষার্থী তারা কিন্তু এই আন্দোলনের বাইরে, তারা চাচ্ছে পরীক্ষা হোক। আর প্রশ্নপত্র সহজ হতে পারে, কঠিন হতে পারে, সেটি প্রতি বছর হয়। এটি পরীক্ষার একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক একটি রীতি। হয়তো 13টা সাবজেক্টের 3টা সাবজেক্টের প্রশ্ন কঠিন হয়ে যায়, প্রতি বছর এমন হয়। এহসানুল হক মিলন প্রথমে যখন আসলেন, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে, এই কেমন আছো, লেখাপড়া করছো তো, নকল আর হবে না। তার এই বক্তব্যটি ভাইরাল হয়েছিল এহসানুল হক মিলনের, এবং এটি নিয়েও নানা রকম ট্রল করা হয়েছে। খুদে শিক্ষার্থীরা তার মন্ত্রীকে নিয়ে নানা রকম বক্তব্য বলেছেন। কিন্তু মন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে শিক্ষার্থীদের লেখাপড়ামুখী হতে হবে, লেখাপড়া করতে হবে এবং তাদের সেই পরীক্ষাটায় সেভাবে উত্তীর্ণ হতে হবে। আমরা দেখেছি যে পরীক্ষা হলে নকল করা যাবে না, তাদের যে পরীক্ষা হলে যে গার্ড বা প্রত্যক্ষণের ব্যবস্থা সেটা কড়াকড়ি হবে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, বডি ক্যামেরা থাকবে। এটি নিয়েও এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এই উৎকণ্ঠার মাঝে যখন পরীক্ষা শুরু হয়, দেখেছি যে পরীক্ষা হলে শিক্ষার্থীরা গেছে এবং প্রথম পরীক্ষা
তারা ভালো দিয়েছে বা অনেক পরীক্ষায় তারা ভালো দিয়েছে এবং তারা এসে একদম উচ্ছ্বাস প্রকাশ করেছে যে না প্রশ্ন ভালো হয়েছে, যে আমরা ভয় পেয়েছিলাম বা যেভাবে পরীক্ষার গার্ড দেওয়া হবে কড়াকড়ি সেভাবে হয়নি। মিলন বা শিক্ষামন্ত্রী তিনি আমাদেরকে ভয় দেখিয়েছেন এই ধরনের বলেছে, অর্থাৎ তারা অনেকেই পরীক্ষা ভালো দিয়েছে, এই চিত্র আমরা দেখেছি। আর প্রশ্ন নিয়ে যে এই যে সহজ এবং কঠিন, এটি হচ্ছে আপেক্ষিক একটা বিচার। যে শিক্ষার্থী লেখাপড়া করেনি বা তার ভালো প্রস্তুতি নেই, তার জন্য যে কোনো সহজ প্রশ্ন কঠিন হতে পারে। আবার যে শিক্ষার্থী সারা বছর লেখাপড়া করেছে, প্রস্তুতি নিয়েছে, আদ্যপান্ত সব জেনেছে, সেই শিক্ষার্থীর কাছে প্রশ্ন কঠিন হলেও সেটা কিন্তু সহজ। অথবা এটা আপেক্ষিক বিষয়, ফলে এটি নিয়েই যে প্রশ্নপত্র সহজ কঠিনের মীমাংসা করা যাবে না। দর্শক, আরেকটা গুরুতর বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। যেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমরা কথা বললাম, আমরা দেখলাম যে এই আন্দোলন নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু একটা গুরুতর প্রশ্ন আমরা কেউ করছি না যে এবার যারা পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, এর মধ্যে প্রায় 15 লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল 2 বছর আগে, কিন্তু এবার তাদের মধ্যে 5.5 লক্ষ শিক্ষার্থী প্রায়, তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষা দিবে 4 মাস আগে ফর্ম ফিল আপ করেছিল, তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে না। খেয়াল করুন, 5.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না, এর মধ্যে 24,000 পরীক্ষার্থী প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে যায়নি। এটি অন্যান্য বছরের তুলনায় এই যে পরীক্ষা দিচ্ছে না ফর্ম ফিল আপ করে বা ড্রপ আউট হয়েছে, এর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। কেন এত শিক্ষার্থী তারা পরীক্ষার 4 মাস আগে ফর্ম ফিল আপ করার পরও তারা পরীক্ষা দিতে এলো না? হয়তো ভীতি কাজ করতে পারে, বিশেষত ওই সমস্ত শিক্ষার্থী যারা নিয়মিত বিদ্যালয়ে যেত না, যারা বাসায় গৃহ লেখাপড়া করতো না বা প্রস্তুতি গ্রহণ করেনি, যারা মনে করতো যে কোনো রকম অংশগ্রহণ করলে পাস করতে পারবো, এই ধরনের শিক্ষার্থী সেই জায়গা থেকে তারা হয়তো ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষা কঠিন হবে বা পরীক্ষা কড়াকড়ি হবে, নকল করার সুযোগ নাই, এই এই ধারণা থেকে তারা হয়তো অনেকটা সন্তুষ্ট হয়ে এই পরীক্ষা থেকে তারা নিজেকে দূরে রেখেছে, একটা ভয় থেকে দূরে রেখেছে। এটাও কিন্তু একটা সংকট। অর্থাৎ পরীক্ষার্থীদের মাঝে যেমন আমরা পরীক্ষা নেব সেটি কড়াকড়ি ভাবেই অবশ্যই নেব, নকল মুক্ত পরীক্ষা অবশ্যই নেব প্রকৃত মেধা যাচাইয়ের জন্য, কিন্তু একইভাবে এটা যেন শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো রকম ভীতি বা ভয় সৃষ্টি না করে সেটাও কিন্তু দেখতে হবে। যদি শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়ে, মানসিক চাপ সৃষ্টি হয় তাদের মধ্যে, ভীতি সৃষ্টি হয়, তাহলে কিন্তু তারা লেখাপড়া থেকে পিছিয়ে যাবে বা লেখাপড়াকে ভালোবাসবে না এবং তার একটা ক্ষতিকর প্রভাব তার সারা জীবনের মধ্যে পড়বে। ফলে এই ধরনের ব্যক্তিদের, যারা মন্ত্রী, এমপি অথবা কর্তা ব্যক্তি, নেতা, তাদের কিন্তু একটা একটা বক্তব্যের অনেক ওজন আছে, অনেক কিন্তু গুরুত্ব আছে, তার অনেক প্রভাব কিন্তু পড়তে পারে। যেমনই প্রভাব রাজনৈতিক আন্দোলনের মধ্যে পড়ে, আমরা দেখেছি শেখ হাসিনার সময় পড়েছে, বা এই শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিলেন সেটা কিন্তু পড়েছে। তিনি যদি এই বক্তব্যটি না দিতেন তাহলে হয়তো পরীক্ষা হলে যে প্রশ্নপত্র যে কঠিন হয়েছে, অথবা যে বন্যা একদিন তারা ভিজে বা কষ্ট করে দুর্ভোগের মধ্য দিয়ে তার পরীক্ষা দিয়েছে, তারা হয়তো সেটা ভুলে যেত, কিন্তু তার এই বক্তব্যটি কাল হয়ে গিয়েছে। এবং একইভাবে শিক্ষার্থীদের মধ্যে ওই মনোভাবও থাকা দরকার যে রাষ্ট্র সরকারের প্রতি বীতশ্রদ্ধ অবস্থা নয়, রাষ্ট্রের নিয়ম, সরকারের নিয়ম, বোর্ডের নিয়ম মেনেই কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে। দেখেছি যে 24-এর যে আন্দোলনের পর ছাত্রদের মধ্যে একটা মনস্তত্ত্ব এক ধরনের পরিবর্তন হয়তো চলে এসেছে, যে তারা আমরা ওই 24 আন্দোলনের পরে ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি যারা অটোপাসের দাবিতে তারা কিন্তু সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল এবং এক ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছিল, যেটা আনপ্রেসিডেন্টেড ছিল, যেটা আগে আমরা কখনো দেখিনি। এ ধরনের ঘটনা দেখেছি। এবং ছাত্রদের কোনো কোনো দাবির ক্ষেত্রে কিন্তু সেই সরকার নতিও স্বীকার করেছিলেন, এবং যে কারণে হয়তো ছাত্রদের এই ধরনের এক ধরনের যে শর্টকাট পদ্ধতি, তাদের একটা অংশের মধ্যে এই ধরনের মনোভঙ্গি কাজ করছে, এবং তারা নিজেদের যে জুলাই যোদ্ধা হিসেবে নিজেদের পরিচয় দিয়ে তারা এক ধরনের অবৈধ সুযোগ সুবিধাও কিন্তু নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাও কিন্তু ভালো নয়। শিক্ষার্থীদের লেখাপড়ামুখী হতে হবে। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে ছাত্রদের ভূমিকা কিন্তু অনন্য, ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আমরা জানি বাংলাদেশের উদ্বুদ্ধের যে মূল যে পরিবেশটি, মূল যে জায়গাটি তৈরি হয়েছিল ছাত্রদের হাত ধরে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেই সময় স্বাধিকার আন্দোলন, আমরা জানি যে 52 সালে ভাষা আন্দোলনের সূচনা কিন্তু এই ছাত্ররাই করেছিল। কারণ এই ছাত্ররাই হচ্ছে আমাদের এই যে জনসমাজের মধ্যে শিক্ষিত সচেতন অংশ, এবং তারা কোনো রকম স্বার্থ নিগড়ে বাধা নয়, তারা মুক্ত চিন্তা করতে পারে, ফলে তারাই কিন্তু আন্দোলনের সূচনা করেছিল। তাই নয়, 90-এও আমরা দেখেছি যে দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনেও কিন্তু ছাত্ররা ভূমিকা রেখেছে, এরশাদ বিরোধী আন্দোলনে। 24-এও আবার যখন এই ধরনের ছাত্ররা মনে করেছে তখন কিন্তু সেই আন্দোলনটা হয়েছে। 24-এর প্রকৃতিগত একটা পার্থক্য রয়ে গেছে, যে ছাত্ররা আন্দোলন করার পরে আন্দোলনের নায়ক হিসেবে তাদেরকে আমরা
বিরোচিত ভূমিকা কথা কেবলমাত্র বলিনি, তাদেরকে কিন্তু আমরা ক্ষমতার অংশ করেছিলাম। যে ডক্টর ইউনূসের সময় তত্ত্বাবধায়ক সরকারে কিন্তু তিনজন ছাত্র প্রতিনিধি তারা গিয়েছিল, এবং পরবর্তী সময়ে তাদের কথা ছিল যে ছাত্রদের যে অধিকারে তারা রক্ষা কবচ হিসেবে কাজ করবে সেখানে, এবং এটা সংস্কার পরিবর্তন আসবে। কিন্তু সেটা কিন্তু তারা সেখানে করতে পারেনি। তাদের কারো কারো বিরুদ্ধে কিন্তু নানা রকম দুর্নীতির অভিযোগ আছে, স্বজনপ্রীতির অভিযোগ আছে। সেই সময় যে চাকুরি বা ডিসির যে বদল, টাকার বিনিময়ে যে প্রশাসনের যে রদবদল, এগুলো হয়েছে, এবং এদের একটা অংশ কিন্তু অনেক টাকার মালিক হয়েছে। এবং ডক্টর ইউনূস তাদেরকে নিয়োগকর্তা হিসেবে সার্টিফিকেট দিয়েছিলেন, এবং তারা সেটার কারণেই তারা কিন্তু আরো বেশি বৈধভাবে এম্পাওয়ার্ড হয়েছে, যেটি জুলাই আন্দোলনের প্রকৃত যে মর্মবস্তু, তার যে নৈতিক ভিত্তিকে কিন্তু অনেকটা ধ্বংস করে দিয়েছে বলে এখন বলা হচ্ছে। আর কত রক্ত দিবে ছাত্ররা, আর কত তারা আত্মত্যাগ করবে? তাদের জীবনের স্বাভাবিক নিশ্চয়তা দরকার, লেখাপড়ার পরিবেশ দরকার, তাদের যে লেখাপড়ার সাথে যারা চাকরি পাবে সেই নিশ্চয়তা কোথায়, সেই প্রশ্নটি কিন্তু আজকে আমরা করতে চাই, করা উচিত, শিক্ষার্থীদের পক্ষ থেকে সেটা করা উচিত। দর্শক, আজকের এই ভিডিওটিতে অনেক কথা বলেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন আপনাদের কি মনে হয় যে ছাত্রদের এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত নাকি এখানে ক্ষান্ত দেওয়া উচিত? ছাত্র আন্দোলনকে আপনি সমর্থন করছেন নাকি করছেন না? কমেন্টস করে লিখবেন। সকলে ভালো থাকুন, শুভকামনা।